আজকের লাইভ ক্লাসের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আজকের ক্লাসে যারা উপস্থিত আছো সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ সাদাতুল্লাহ, ওয়ার্কশপ সুপারিনটেন্ডেন্ট ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু কমেন্টস জানাবে যে আজকে ক্লাস শুরু হয়েছে কিনা। আমি সপ্তম পর্বের মেসেঞ্জার গ্রুপে দেখতে পাচ্ছি যে এখনো তোমরা লেখছো 9:30টায় ক্লাস। আজকের ক্লাসটা আমি নোটিশ দিয়েছিলাম 9:15 থেকে শুরু হবে, কারণ এরপরে আমার আবার পরীক্ষার ডিউটি আছে। তো যারা এখনো ক্লাসে ঢুকুনি তারা ক্লাসের লিংক ঢুকে যাও। ফেসবুক লাইভে ক্লাস হচ্ছে, ইতিমধ্যে লিংক চলে এসেছে। আমি একটু জানতে চাবো যে সাউন্ড ঠিক মতো যাচ্ছে কিনা। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে ক্লাস নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেকাট্রনিক্স অ্যান্ড পিএলসি। বরাবরের মতোই প্রতি সপ্তাহে 2 দিন ক্লাস থাকে। আমরা আজকের ক্লাসের তৃতীয় চ্যাপ্টারে চলে যাব। অলরেডি আমরা তৃতীয় চ্যাপ্টারে আলোচনা করেছিলাম, প্রায় 50% মতো আমাদের গত শনিবারের ক্লাসে আলোচনা হয়েছিল। আজকে আমরা এই চ্যাপ্টারের লাস্টের অংশগুলো শেষ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই কলম খাতা নিয়ে বসবে। কারো কোনো প্রশ্ন থাকলে খাতায় নোট করে রাখবে, তারপরে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। তোমাদের সমস্যা সমাধানে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তৃতীয় চ্যাপ্টারের যেটা ছিল সেখানে ছিল হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য সেন্সর অ্যান্ড ট্রান্সডিউসার। সেন্সর এবং ট্রান্সডিউসার সম্পর্কে আমরা অলরেডি গত ক্লাসে আলোচনা করেছিলাম। সেন্সর কাকে বলে, ট্রান্সডিউসার কাকে বলে, সেন্সরের বিভিন্ন শ্রেণী বিন্যাস, এগুলো গত ক্লাসের রিভিউ, আবার একটু রিভিউ স্টাডি করতেছি। এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। সেই ক্লাসের মধ্যে কিছু ছবি আবার দেখাচ্ছি। প্রক্সিমিটি সেন্সর, এখানে বিভিন্ন রকম প্রক্সিমিটি সেন্সর দেওয়া আছে। টেম্পারেচার সেন্সর, তারপরে পজিশন সেন্সর, যেটা আমরা বিভিন্ন কারে গাড়িতে ব্যবহার করতে পারি। তারপরে ট্রান্সডিউসার এবং ট্রান্সডিউসারের প্রকারভেদ, ক্লাসিফাইড ট্রান্সডিউসার, ট্রান্সডিউসারের শ্রেণীবিন্যাস, এই জিনিসগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এবং লাস্টে আলোচনা যেটা হয়েছিল সেটা হচ্ছে পারফরম্যান্স অফ দ্য টার্মিনোলজি রিলেটেড টু সেন্সর। সেন্সরের সাথে ট্রান্সডিউসারের যে সক্ষতা, যে দক্ষতা, সেই জিনিসটা কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি, সেই জিনিসটা নিয়ে আমরা গত ক্লাসে হালকা আলোচনা করেছিলাম। আজকে আমরা এখান থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সডিউসারের দক্ষতা বা ট্রান্সডিউসারের সাথে যে সেন্সরের সম্পর্ক, যে দক্ষতার যে সম্পর্ক, সেখানে কিছু ট্রাম ব্যবহার করা হয়। সেই ট্রামগুলোর সংজ্ঞাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই টার্মিনোলজির প্রথম যে জিনিসটা ছিল সেটা হচ্ছে রেঞ্জ অ্যান্ড স্প্যান। রেঞ্জ এবং স্প্যান এটা আমাদের খুব প্রচলিত একটা শব্দ। আমরা মেকাট্রনিক্সের অনেক শব্দই অপ্রচলিত, অর্থাৎ অনেকের কাছেই মেকাট্রনিক্স সাবজেক্ট পড়তে গিয়ে প্রথম মনে হয় যে প্রথম এই আজকের এই শব্দটা শুনলাম। বাট রেঞ্জ এবং স্প্যান এই দুইটা শব্দ আমরা মেকাট্রনিক্স ছাড়াও আমরা প্রচলিতভাবে অনেক জায়গায় শুনে থাকি। আমরা যে নর্মাল যে রেঞ্জের কথাটা আমরা শুনি, আর আমরা এখানে মেকাট্রনিক্স আমি জিরো থেকে শুরু করে লাস্ট মোশন পর্যন্ত আমার যে যাতায়াতের যাওয়ার যে দৌড়, যাওয়ার যে সক্ষমতা, মূলত সেটাই হচ্ছে রেঞ্জ।
এখন মেকাট্রনিক্সে এই রেঞ্জ কি? আসলে রেঞ্জ তো একই জিনিস, সেখানে মেকাট্রনিক্সের জন্য তো আলাদা কিছু হবে না, একই জিনিস হবে, শুধু আমি মেকাট্রনিক্সের ভাষায় সেটাকে কনভার্ট করে নিচ্ছি। ট্রান্সডিউসারে যদি ইনপুটের পরিবর্তনশীল সীমার দ্বারাই রেঞ্জ বোঝায়। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে আমরা ট্রান্সডিউসারে সেন্সর থেকে যে সেন্সটা নেওয়া হয়, এই সেন্সটাই আবার ট্রান্সডিউসারের মাধ্যমে সিগন্যালিং প্রেরণ করা হয়। সেই ট্রান্সডিউসারে যে সিগন্যালটা প্রেরণ করা হচ্ছে, সেখানে যদি আমি চিন্তা করি যে সেখান থেকে কতটুক পর্যন্ত আমি ব্যবহার করব, আমি যদি উদাহরণ হিসাবে একটা আলোচনা করে উদাহরণ হিসাবে যদি আমি চিন্তা করি, তাহলে আমি যদি একটা ভোল্ট মিটারের কথা চিন্তা করি, দিস ইজ এ ভোল্ট মিটার, এটা একটা ভোল্ট মিটার। এই ভোল্ট মিটারের সাথে যদি আমি চিন্তা করি, তাহলে আমি দেখব যে সিগন্যালটা প্রেরণ করা হচ্ছে, সেখানে যদি আমি চিন্তা করি যে সেখান থেকে কতটুকু পর্যন্ত আমি এই ভোল্ট মিটারের কথা যদি আমি চিন্তা করি, তাহলে দেখা যাবে যে ভোল্ট মিটারের ভোল্ট মাপার যে ক্যাপাসিটি, এখানে দেখো মিটারের মধ্যে দেখো মিটারের ভোল্ট মিটার থেকে যদি আমি চিন্তা করি যে 0 থেকে 300 ভোল্ট পর্যন্ত এই মাপার এটা টোটাল ক্যাপাসিটি, অর্থাৎ আমি 300 ভোল্ট হাইয়েস্ট এটাকে মাপতে পারি। দিস ইজ রেঞ্জ 0 to 300 ভোল্টস। এবং এই যে এই শুরু থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ কত? আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে এই ভোল্ট মিটার রেঞ্জ কত, তোমরা নির্দ্বিধায় উত্তর দিতে পারবে এই ভোল্ট মিটারের রেঞ্জ হচ্ছে 0 থেকে 300 ভোল্ট। এখন আমি যদি বলি যে এখানকার স্প্যান কত, স্প্যান মানে কি? স্প্যান মানে খুঁটি। আমরা যদি সেতুর কথা চিন্তা করি যে প্রত্যেকটা একটা সেতুর থেকে একটা সেতুর একটা পিলার থেকে আরেকটা পিলার, হ্যাঁ, বা একটা খুঁটির থেকে আরেকটা খুঁটি, এটাকে আমরা স্প্যান বলি। এখানেও আমরা তাই বলবো যে আমরা প্রত্যেকটা দাগকে এক একটা স্প্যান বলবো। যে এটা যদি 1 হয়, 0 যদি, এটা যদি 1 হয় আর এটা যদি 100 হয়, এই 100 থেকে 200, দেখো একটা জিনিস খেয়াল করে, 100 থেকে 200 এখানে যদি 10টা দাগ থাকে, তাহলে প্রতি দাগের মান হচ্ছে 10। তাহলে এটার স্প্যান দাঁড়াইলো কি? স্প্যান হলো, যদি আমি 300 থেকে 10 বাদ দিই, তাহলে প্রত্যেকটা এইটার স্প্যান দাঁড়াইলো কত? 290। সেই জন্যই এখানে আমরা ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে, রেঞ্জ কাকে বলে, স্প্যান কাকে বলে। খুব ছোট ছোট প্রশ্ন, খুব সহজে উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। যারা মনোযোগ দিয়েছো ক্লাসে, তাদের এগুলোর উত্তর দেওয়ার জন্য আমার মনে হয় না আলাদাভাবে তোমাদের পড়তে হবে। আমরা এর পরে যদি সংজ্ঞায় যাই, তাহলে আসতেছে এরর। এরর, এরর হচ্ছে, এরর শব্দের অর্থটা কি? এরর মানে হচ্ছে ভুল। এটা আমরা খুব সহজে শাব্দিক অর্থে জানি, এরর একটা মানে ভুল। অর্থাৎ আমরা যন্ত্র যখন ব্যবহার করি, যন্ত্রের একটা সময়ের পরে সেখানে কিছু না কিছু যান্ত্রিক ত্রুটি থাকতে পারে। সেই যান্ত্রিক ত্রুটিটা হচ্ছে মেকানিক্যাল এরর অথবা এরর। সেখানে যান্ত্রিক ত্রুটি মেকানিক্যাল এরর না হয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল বিভিন্ন রকম এরর হইতে পারে। এই জন্য আর সেখানে যান্ত্রিক ত্রুটির সেই যান্ত্রিক শব্দটাকে ব্যবহার না করে সরাসরি এরর ব্যবহার করা হচ্ছে। সফটওয়্যার কারণে, সফটওয়্যার জনিত এররও হইতে পারে, বৈদ্যুতিক কারণেও এরর হইতে পারে, এরকম অনেক রকম এরর হইতে পারে। এই এররের মান এবং প্রকৃত মান, এই দুইটার ডিফারেন্সটাই হচ্ছে এরর। পরিমাপিত মান এবং প্রকৃত মান। পরিমাপিত মান বলতে আমরা যেটা বুঝবো যে আমরা যে জিনিসটা, যে পরিমাপটা মেজার করব, যে পরিমাণ করব, সে পরিমাপিত মান এবং সত্যিকার অর্থে সেটার যে আসলে মান কত, সেই মানের ডিফারেন্সটাই হচ্ছে এরর। মেজার্ড ভ্যালু থেকে যদি আমরা ট্রু ভ্যালু মাইনাস করি, তাহলে আমরা এরর পাই। অর্থাৎ এই জন্য যেটা দরকার তোমাদের জন্য, যে আমরা গ্রামীণ বাংলায় যদি বলি ফেয়ার, যে আমরা যদি একটা পাল্লা পাথরে ওজন দিই,
তাহলে দেখা যাবে যে আমি 1 কেজি ওজন দিচ্ছি কিন্তু পাল্লায় সেটা 1 কেজি অ্যাকচুয়াল আসতেছে না, 900 গ্রাম আসতেছে। তার মানে 10 গ্রাম সেখানে এরর আছে। দিস ইজ এরর। অ্যাকুরেন্সি এররের উল্টা অ্যাকুরেন্সি। এবং আমি যদি সঠিক পরিমাপ করতে চাই তাহলে অবশ্যই আমাকে অ্যাকুরেন্সি থাকতে হবে। যদি আমি সেখান থেকে 11টা বাদ দেই তাহলে সেখানে অ্যাকুরেন্সিটা পাবো। বইয়ের ভাষায় যদি আমি বলতে চাই পরিমাপিত মান এবং বাস্তব মানের সম্পর্কটাই হচ্ছে অ্যাকুরেন্সি। আমি মাপ দিলাম সেখানে কম পাওয়া গেল, বাস্তব মানটা সেটার যে সম্পর্ক কতটুক বাস্তব এইটাই হচ্ছে এইটার পার্সেন্টেজ হিসাবে অ্যাকুরেন্সি আসে। যদি 6 ভোল্টের একটা ভোল্ট মিটারে পার্ট যদি 6ই দেখা যায়, যা ভোল্ট মিটারের পার্ট ব্যাটারিটার মান হচ্ছে 6 ভোল্টের ব্যাটারি, এটা আমরা জানি। আমি যদি এটাকে ভোল্ট মিটারতে মাপ দিলে আমি যদি 6 ভোল্টই পাই তাহলে তো 100% অ্যাকুরেন্সি। কি বলো? এখন 6 ভোল্ট পাইলাম না, সেখানে কিছু কম বেশি হইলো, তাহলে কি আর অ্যাকুরেন্সি 100% হইলো? অ্যাকুরেন্সি 100% হয় নাই। এই অ্যাকুরেন্সি বারবারই চেঞ্জ হবে, বারবারই যদি পরিবর্তন হয় তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো? এবং এই যন্ত্রটার সম্পর্কে আমার অ্যাকুরেন্সি কিভাবে আসবে? সেই জন্য আমাকে যে জায়গাটাকে মাথায় রাখতে হবে, যে জিনিসটাকে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে হিস্টেরেসিস এরর। আমি একটা পরিমাপ করব, সেই পরিমাপ তো প্রথমে আমি কিভাবে বুঝবো যে এর মধ্যে এরর আছে কিনা? এরর থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার এরর কতটুকু আছে সেটা আমি প্রথমে কিভাবে বুঝবো? এটাকে আমাকে হিস্ট্রিক্যাল ভাবেই আমাকে এটাকে পরিমাপ করে এটার আমাকে অ্যাকুরেন্সি আনার জন্য গ্রাফিক্যালি এটাকে আমাকে নোট রাখতে হবে। এই যে গ্রাফিক্যালি নোট রাখার জন্য হিস্ট্রিক্যাল মানে কি? ইতিহাস, ঐতিহাসিক ভাবে। ঐতিহাসিক মানে কি? আগামী আজকে যে আমি পরিমাপটা করতেছি এর আগে যে পরিমাপটা আমরা করছি সেটার মধ্যে কি এরর ছিল কিনা সেই জিনিসগুলোকে নোট করে রাখতে হবে। এই নোট করে রেখে যে একটা হিস্ট্রিক্যাল বের হবে না, যে আমি আজকে ধরো 22 তারিখ নাকি 28 তারিখ, আজকে 28 তারিখ একটা পরিমাপ দিলাম, এটাকে যতটুকু এরর আছে, এর আগে আমি 22 তারিখ মাপ দিয়েছি, তার আগে আমি 15 তারিখ, তার আগে আমি, এই যে বিভিন্ন সময়ের যে পরিমাপটা এটাকে হিস্ট্রিক্যাল ভাবে ধরে রাখার ফলে সেখানে যদি ক্রমহ্রাসমান এবং ক্রমবর্ধিত মান, কমা এবং বাড়ার যে পরিবর্তনশীল পরিমাপ, এই পরিবর্তনশীল পরিমাপের কোয়ান্টিটি একই মানে ট্রানজিস্টরের বিভিন্ন আউটপুট প্রদান করে, তাহলে ট্রানজিস্টরের এই প্রভাবকেই হিস্টেরেসিস বলে। মূলত এই হিস্টেরেসিসটা আমরা তখনই ধরবো যখন এটাকে এরর হবে, না হলে তো আর আমার কোনো হিস্টেরেসিস ধরার কোনো প্রয়োজন নাই। এখন এররকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, নন লিনিয়ারিটি এরর আর একটা হচ্ছে লিনিয়ার এরর। এখন যদি আমরা নন লিনিয়ারিটি এররে যাই, লিনিয়ার মানে কি? সোজা লাইন, সোজা। আমি যদি চিন্তা করি যে আমরা একটা এই গ্রাফটার দিকে যদি আমি চিন্তা করি, এই যে দেখো ঠিক মাঝখান বরাবর একটা ডটেড লাইন আছে, এটা হচ্ছে একেবারে স্ট্রেট লিনিয়ার। এরর কখনো এরকম লিনিয়ার হইতে পারে না, হয় না সাধারণত। যে আজকে আমি 20 PSI, এখানে ট্রু রেটিং এ 20 PSI মাপার কথা, আমি 20ই পাইছি, এখানে 20 হচ্ছে, দেখো একটু বেশি হয়ে গেছে, এখানে আরেকটু বেশি হয়ে গেছে, এখানে আরেকটু বেশি হয়ে গেছে, এখানে আবার একটু কমে গেছে। এই যে একটা লিনিয়ার লাইনে এরর সাধারণত আসে না। যদি লিনিয়ার লাইনে সাধারণত আসতো তাহলে এটা হচ্ছে লিনিয়ার এরর। যদি লিনিয়ার লাইনে না আসে, যে এই পয়েন্টটা দেখা গেল এই 20 PSI এর মধ্যে এইখানে পয়েন্ট হলো, পরের পয়েন্টটা এখানে আসছে, পরের পয়েন্টটাকে এখানে চলে আসছে, তাহলে দেখো লিনিয়ার লাইনটা ঠিক মাঝ বরাবর, কিন্তু লাল রেখাটা এরকম আঁকা বাঁকা হয়ে গেছে, নন লিনিয়ার হয়ে গেছে। দিস ইজ নন লিনিয়ার এরর। এখানে দুইটা লাইন দ্বারা, একটা লাল এবং একটা গোলাপি লাইন দ্বারা দেখানো হয়েছে। এইটার দ্বারাই আমরা ট্রু রিডিং পিএসআই এর মাপ দিলে, এটার পিএসআই এর একটা মানে তোমাদেরকে বোঝানোর জন্য একটা গ্রাফিক্যাল স্ট্যাটিক ধরা হয়েছে। এটা আমি পিএসআই দিতে পারি, কেজি দিতে পারি, সেন্টিমিটারে, মিলিমিটার, আমি যত পরিমাপ যন্ত্রের মধ্যে ব্যবহার করব না কেন
যে কোনো জায়গায় এই এরর থাকতে পারে, সেই জিনিসগুলোই আমরা এখানে ব্যবহার করেছি। রিপিটেবিলিটি, এটাও খুব সুন্দর শব্দ। রিপিটেবিলিটি শব্দের মধ্যে সংজ্ঞা রয়ে গেছে। রিপ্রোডিউসিবিলিটি অর্থাৎ একই ইনপুট মানকে বারবার প্রয়োগ করেও আউটপুটের একই মান পাওয়ার সামর্থ্যকে রিপিটেবিলিটি বলে। অর্থাৎ বারবারই একই রকম ইনপুট দিচ্ছ, আউটপুট একই রকম আসতেছে, বারবারই রিপিট হচ্ছে, এটা হচ্ছে রিপিটেবিলিটি। রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, একই জিনিস হচ্ছে। তাহলে আমাদের পরিমাপ করা কিন্তু সহজ, যে আমি 5 কেজি মাপ থেকে আমার সবসময় 5.10 আসতেছে, 10 গ্রাম বেশি আসতেছে, এবং বারবারই আমি যতবারই 5 কেজি মাপি ততবারই এরকম আসে, এটা হচ্ছে রিপিটেবিলিটি। আবার এরকম যদি হয় যে না আমি 5 কেজি মাপলেও 10 গ্রাম বেশি আসে, 20 কেজি মাপলেও 10 গ্রাম বেশি আসে, রিপিট হচ্ছে। আবার যদি রিপিটেবিলিটি এবং রিপ্রোডিউসিবিলিটি, এটাই প্রডিউস হচ্ছে, বারবার প্রডিউস, একই জিনিস প্রডিউস হচ্ছে, রিপ্রডিউস হচ্ছে, এটাই হচ্ছে আমরা রিপিটেবিলিটি বা রিপ্রডিউসিবিলিটি বলি। এখানে আমরা যদি রিপিটেবিলিটিকে যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ভ্যালু গিভেন, এটাকে যদি আমি ভাগ করি ফুল রেঞ্জ দ্বারা, তাহলে আমি রিপিটেবিলিটি পাবো। এবং পার্সেন্টেজ নেওয়ার জন্য সেখানে 100 তে গুণ দিলে সেটা পার্সেন্টেজে চলে আসবে। তারপরে আছে স্টেবিলিটি, একটা পরিপূরক নাকি, রিপিট হচ্ছে একই জিনিস। আরেকটা হলো স্টেবল আছে, স্টেবল একটা নির্দিষ্ট সময় ধরে, এখানে ধরে হবে, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় ধরে একটি স্থির ইনপুট পরিমাপের ক্ষেত্রে ট্রান্সডিউসারের সম্পর্কে স্টেবিলিটি বা স্থিরতা বলে। খুব কঠিন লাগতেছে শব্দগুলা। স্টেবিলিটি আমি যদি সহজভাবে বলতে চাই, স্টেবল করা, বাংলা কথা, সুন্দর কথা, বাংলা কথা বলতে স্টেবলটাই আমাদের প্রচলিত বাংলায় খুব সুন্দরভাবে প্রচলিত হয়ে গেছে, মানে স্থির থাকা, হ্যাঁ, একটা জায়গায় স্টেবল করা, বারবার রিপিট হচ্ছে না, একই জায়গায় স্টেবল আছে, তাহলে পরিমাপের জন্য এটা একটা ভালো দিক। এই টার্মিনোলজিগুলো আমাকে মেকাট্রনিক্স ডিজাইনের সময় সব সময় এটা নিয়ে চিন্তা করতে হবে, এই জন্যই আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি। স্টেবিলিটি, স্থির থাকা। তারপরে আছে ডেড ব্যান্ড টাইম। ডেড ব্যান্ড টাইম, ডেড ব্যান্ড টাইম এটা তো আমি নামের মধ্যেই সংজ্ঞা খুঁজে পাই। ডেড ব্যান্ড টাইম, ডেড মানে কি, মৃত নাকি। এটা হচ্ছে যখন ট্রান্সডিউসারের আউটপুট শূন্য থাকে, সে সময় ইনপুট মানে রেঞ্জকে ডেড ব্যান্ড টাইম বলে। এখন ট্রান্সডিউসারে কোনো রিডিং দিচ্ছে না, এই সময় কি মৃত, ঘুমন্ত, মৃত বলা যাবে না, এটা আসলে ঘুমন্ত, হ্যাঁ, ঘুমন্তটা ওয়ান কাইন্ড অফ মৃত, জাগার আগ পর্যন্ত নাকি। মেশিনের ব্যাপারে, যন্ত্রের ব্যাপারে আমরা ডেড ব্যান্ড টাইম বলতে সেটাই বলবো যে সময়টা আমাদের আমাদের কি অবস্থা থাকে, মানে অকেজ অবস্থায় থাকে, ওই সময়টা ঘুমন্ত অবস্থা থাকে, এটাই হচ্ছে ডেড, ওই সময়টা হচ্ছে ডেড ব্যান্ড টাইম। অর্থাৎ ট্রান্সডিউসারে কোনো প্রকার সিগন্যাল দিচ্ছে না, জিরো, এই সময়টাই হচ্ছে ডেড ব্যান্ড টাইম। তারপরে আসে রেজলিউশন। রেজলিউশনে যদি আমি চিন্তা করি, রেজলিউশন কাকে বলে, ইনপুট মানের ক্ষুদ্রতম পরিবর্তনে আউটপুটে উল্লেখযোগ্য পরিবর্তন করে এটাকে রেজলিউশন বলে। দেখো রেজলিউশন শব্দটা কিন্তু খুব পরিচিত, কোথায় তোমরা শুনছো, মনে আছে? ক্যামেরার রেজলিউশন নাকি, সাধারণত রেজলিউশনটা ক্যামেরায় ব্যবহার করা হয়। রেজলিউশন কি জিনিস, হোয়াট ইজ রেজলিউশন? আমরা ক্যামেরা কিনতে গেলে, আমরা মোবাইল কিনতে গেলে রেজলিউশন বারবারই বলি যে এটা রেজলিউশন কত, এটা রেজলিউশন বেশি না কম, হয় না। কিন্তু রেজলিউশনটা কি জিনিস? রেজলিউশনটা হচ্ছে ইনপুট মানের ক্ষুদ্রতম পরিবর্তনে আউটপুটের উল্লেখযোগ্য পরিবর্তনটাই হচ্ছে রেজলিউশন। অর্থাৎ ইনপুটে আমি 0 দিলাম, 0 থেকে গুণ দিলে তো কিছু হবে না, হবে? ইনপুটে 0 দিলাম, আউটপুট কিচ্ছুই হবে না, তুমি যেটাকে যত গুণে বাড়াও, 1000 গুণে বাড়াও, বাড়বে? বাড়বে না। কিন্তু 1 দিলাম, ইনপুটে 1 দিলাম, আউটপুট পেয়ে গেলাম, কি বলছে এখানে, ক্ষুদ্রতম পরিবর্তনে আউটপুটে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে।
ইনপুটে আমি 1 দিলাম, আউটপুটে গিয়ে এটা পরিবর্তনে হইয়া এটা 2000 হয়ে গেছে। একের জায়গায় যদি 10 হয়ে যায় তাহলে সেটা বৃদ্ধি হয়ে যেতেছে। আবার 2 এর জায়গায় 3 হয়েছে, 3 এর পরপরই দেখা গেল এটা 3000 রেজলিউশন হয়ে গেছে, মানে 3000 এ বেড়ে গেছে, 1 থেকে 3000 হয়ে গেছে, 1 থেকে 2000 হয়ে গেছে, উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাইছে। এটাই হচ্ছে রেজলিউশন। আমরা ক্যামেরার রেজলিউশনে আমরা কি ধরনের রেজলিউশন ব্যবহার করে কমেন্টসে লিখে পাঠাও। আমরা এটাও একটু রেসপন্স করি। আমি চেষ্টা করব জুমে ক্লাস নেওয়ার জন্য। এরপরে আমি যে আসলে তোমাদের জন্য এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করে ক্লাস নিতে গিয়ে জুমে ক্লাস করার মতো প্রিপারেশন নিতে পারতেছি না। এরপর জুমে ক্লাস নিলে তোমাদের কাছ থেকে কিছু আউটপুট পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেজলিউশন এটা আমরা একটি সেন্সরের ডিজিটাল আউটপুটের পরিবর্তন সিগন্যাল যদি বিট হয়, সেন্সরেও সেই বিট ডাটা যাবে। তাহলে যদি আমরা চিন্তা করি যে একটা সেন্সরের ডিজিটাল আউটপুটের পরিবর্তনে 1 বিট পরিবর্তন হচ্ছে, তাহলে ওই সেন্সরে n বিট ডাটা ওয়ার্ডের জন্য অর্থাৎ 2 টু দি পাওয়ার n বিটের জন্য রেজলিউশন হবে 1/2 টু দি পাওয়ার n। এখানে কিছু লেখার বাকি আছে, তোমাদের বইয়েও দেওয়া আছে, আমি এটা পরবর্তীতে আরো কারেকশন করে নেব। তাহলে আমরা 1 বিট যদি পরিবর্তন হয় 1 বিটের জন্য সেখানে সেটাকে উল্লেখযোগ্য পরিমাণ 2 টু দি পাওয়ার n পরিমাণ, অর্থাৎ 1 বিট পরিবর্তনে যে সেন্সরের n বিট ডাটা ওয়ার্ডের পরিবর্তন হয় তাহলে সেটা 2 টু দি পাওয়ার n, অর্থাৎ যদি 10 গুণ পরিবর্তন হয় তাহলে 2 টু দি পাওয়ার 10। তার মানে কত পরিবর্তন হচ্ছে চিন্তা করে দেখো। তারপরে আসো আউটপুট ইম্পিডেন্স। আউটপুটের ইম্পিডেন্স হচ্ছে একটি বৈদ্যুতিক সেন্সরের আউটপুট হয় এবং ইলেকট্রনিক্স বৈদ্যুতিক বর্তনীর সাথে যদি ইন্টারফেসিং হয় তাহলে সেখানে আউটপুট ইম্পিডেন্স সেটা আমরা পাই, সেই জিনিসটা আমরা জানতে পারি। যদি ইম্পিডেন্সের সার্কিটের সাথে যদি সিরিজের প্যারালালে যুক্ত হয় তাহলে সেন্সর থেকে প্রাপ্ত বৈদ্যুতিক আউটপুটের সঠিক স্থানান্তরের জন্যই ইম্পিডেন্স ম্যাচিং এর উদ্দেশ্যে আউটপুট ইম্পিডেন্স জানা যায়, বা যেটা জানা আবশ্যক। আউটপুট ইম্পিডেন্স আমি কতটুকু পাচ্ছি সেটাই হচ্ছে আউটপুট ইম্পিডেন্স। তারপরে আসো আমাদের সিলেবাসের 3.5 এ আছে স্টেট ক্যারেক্টারিস্টিক্স অফ দা ট্রান্সডিউসার এন্ড সেন্সর। বাংলায় যদি বলি ট্রান্সডিউসার এবং সেন্সরের অপরিবর্তনশীল বৈশিষ্ট্য। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অপরিবর্তনশীল বৈশিষ্ট্য আর একটা হচ্ছে পরিবর্তনশীল বৈশিষ্ট্য। যদি স্থির অবস্থায় প্রদত্ত মানটাকে স্ট্যাটিক্যালি সেন্সরের বৈশিষ্ট্য ধরা হয়, অর্থাৎ ট্রান্সডিউসারের সিগন্যাল গ্রহণ করার পর যে মান স্থির করে সেই ভিত্তিতে যে বৈশিষ্ট্য বিবেচনা করা হয় তাই স্ট্যাটিস্টিক্স ক্যারেক্টারিস্টিক বলে। মানে কি, আমি তো শুধু রিডিং করে গেলাম, রিডিং করলে তো আসলে বোঝা যায় না, তাই না? আমি বোঝার জন্য রিডিং তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমি যদি বোঝার জন্য তোমাদেরকে বলি তাহলে বলতে হবে এইখানে ট্রান্সডিউসারের যে স্ট্যাটিস্টিক্স শব্দের মানে কি? স্ট্যাটিক্স কি? স্ট্যাটিক্স যদি আমি বলতে চাই তাহলে পরিসংখ্যান, অর্থাৎ আমি বারবার যদি ওই যে হিস্ট্রিক্যাল এরর মতো বারবার যদি আমি পরিসংখ্যান করতে থাকি তাহলে যে তার ক্যারেক্টারটা হবে যে এই বারবার যে পরিসংখ্যান করলে মানগুলা যদি আমি পরিসংখ্যান করি তাহলে সেন্সরের মধ্যে কি কি জিনিস পরিবর্তনশীল হবে আর কি কি জিনিস অপরিবর্তনশীল থাকে। এই অপরিবর্তনশীল এবং পরিবর্তনশীলের যে ইন্টারফেসিং ছাড়াই ট্রান্সডিউসার এবং সেন্সরের গুণাপূর্ণ অর্থপূর্ণ ভাবে যে বর্ণনা দিতে পারে সেটাই হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ বৈশিষ্ট্য। অর্থাৎ কিছু জিনিস আছে কোনো ইন্টারফেসিং ছাড়াই তার পরিবর্তন হবে সেন্সর এবং ট্রান্সডিউসারে, অর্থাৎ কোনো প্রকারের ইন্টারফেসিং নাই, তোমাকে সিগন্যাল দেওয়ার সাথে সাথে সিগন্যালটা চেঞ্জ হয়ে সিগন্যালে পরিবর্তন হয়ে যাবে। সে এইরকম কিছু কিছু অপরিবর্তনশীল বৈশিষ্ট্য আছে। এর মধ্যে আছে অ্যাকুরেন্সি এবং সেন্সিটিভিটি। এই দুইটা জিনিস কোনো সময় পরিবর্তন হইলে হবে না। এই সেন্সিটিভিটি যদি বারবার পরিবর্তন হয়
তাহলে কখনোই সিগন্যাল আমরা ঠিকমতো পাবো না। আমরা সেন্সরের মধ্যে, আমরা মোবাইলে যখন কথা বলি সেখানে একটা সেন্সর ব্যবহার করি, প্রক্সিমিটি সেন্সর। এইটা আবার সিগন্যালের মাধ্যমে আমরা সিগন্যালের মাধ্যমে এই ডাটাটা আমরা প্রেরণ করে দিই। সেটা আবার অন্য একটা মোবাইলে সেটা সিগন্যালটা ক্যাচ করে, সে ক্যাচ করে নিয়ে যাচ্ছে এবং সেটাকে আবার সিগন্যাল চেঞ্জ করে আরেকজনের কানের মধ্যে তোমার তথ্যটা সুন্দরভাবে প্রেরণ করা হচ্ছে। এখানে মাঝখানে যদি এই সেন্সিটিভিটি এবং অ্যাকুরেন্সি এটা যদি পরিবর্তন হয় তাহলে এর দ্বারা কখনোই ভালো শব্দ উচ্চারণ পাওয়া যাবে না, আউটপুট ভালো আসবে না। সেজন্য এটাকে বলা হয়েছে যে অপরিবর্তনশীল বৈশিষ্ট্য, তার মধ্যে থাকবে অ্যাকুরেন্সি এন্ড সেন্সিটিভিটি। আমরা পরবর্তীতে আসব পরিবর্তনশীল বৈশিষ্ট্য। ট্রান্সডিউসার এবং সেন্সরের পরিবর্তনশীল কিছু বৈশিষ্ট্য থাকবে, সেটা ডাইনামিক ট্রান্সডিউসার এবং সেন্সরে কিছু দ্রুত পরিবর্তনশীল হয়, সেই পরিবর্তনশীল কিছু বৈশিষ্ট্য আসবে। তার মধ্যে স্পেসিফিক যে পরিবর্তনশীল যে জিনিসগুলা পরিবর্তনশীল হয় নেটওয়ার্কের জন্য, সিগন্যালের জন্য, ট্রান্সডিউসারের জন্য, সেই জিনিসগুলোকে আমি আলোচনা করব এখন। সেটা হচ্ছে রেসপন্স টাইম। রেসপন্স টাইম সেটা সবসময় একই রকম নাও হইতে পারে। আজকে তুমি কল দেওয়ার সাথে সাথে আমার মোবাইলে ঢুকে গেছে, আগামীকালকে ফোন দিবে দেখবে যে একটু সময় লাগতেছে। এইটা পরিবর্তনশীল এবং এটা পরিবর্তনশীল হইলেও খুব বেশি সমস্যা হবে না। রেসপন্স টাইম, রেসপন্সটা 2-1 সেকেন্ড পরে, 2-4 মিনিট পরে হইতেই পারে। এইটা পরিবর্তনশীল বৈশিষ্ট্য, এইটা হবেই। কিন্তু অপরিবর্তনশীল বৈশিষ্ট্য কি? অ্যাকুরেন্সি। অ্যাকুরেন্সিটা ঠিক থাকতে হবে। অ্যাকুরেন্সি যদি তুমি একবার এক এক রকম হয় তাহলে এটাতে কখনোই তুমি ভালো আউটপুট পাবে না, কোনো সিগন্যালেই পাবে না। এটা মোবাইলের সিগন্যালেই বলো, মেশিনের সিগন্যালেই বলো, যেখানেই যাও না কেন। তাহলে আমরা রেসপন্স টাইমে পাচ্ছি একটা স্থির ইনপুট অতিবাহিত হওয়ার পর ট্রান্সডিউসারের সেন্সরেও স্টেপে ইনপুট প্রয়োগ করলে যদি সেখানে ট্রান্সডিউসারের আউটপুটে একটি বিশেষ হার পর্যন্ত বিন্দুতে পৌঁছায় তাহলে সেটা হচ্ছে রেসপন্স টাইম। এটা 90% পর্যন্ত মানে নামতে পারে। আমি যদি মনে করি যে একটি গ্লাস থার্মোমিটারের পারদের গরম তরলে কিছু সময়, মনে করো যে আমি একটা গ্লাস থার্মোমিটারে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে থার্মোমিটারের তরলটা রেখে দিলাম, তরলের মধ্যে থার্মোমিটারটা রেখে দিলাম। তাহলে সেখানে দেখা গেল যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড আসলো না, আসলো 95%। তাহলে কি দাঁড়াবে? রেসপন্স টাইম সেখানে 95% নির্দেশ দিচ্ছি। কারণটা হচ্ছে কি, ওই দেওয়ার সাথে সাথে 95% পাচ্ছ, কিন্তু রেসপন্স টাইম যদি দাও তাহলে সেখানে পরে 100% পাবে। এরপরে আমাদের যে সংজ্ঞাটা আসছে সেটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্টে আমরা যেটা চিন্তা করব যে টাইম রেসপন্স টাইম সেটা ইচ্ছা মতো হইলে তো হবে না। আমি এখন ফোন দিলাম আর সেই ফোনের রেসপন্স করলো আধা ঘন্টা পরে, তাহলে তো কাজ হবে না। সেটা একটা নির্দিষ্ট সময় দিতে হবে। এইটাই হচ্ছে রেসপন্স টাইম। এটা সাধারণত 62% রেসপন্স টাইম দেওয়া যায়। রেসপন্স টাইমটাই 63.2% পর্যন্ত সময় মানে কি টাইম কনস্ট্যান্টকে বা এই রেসপন্স টাইমকে আমরা টাইম কনস্ট্যান্ট ধরতে পারি, এর চেয়ে বেশি না। থার্মোকাপলে যদি আমি চিন্তা করি এর টাইম কনস্ট্যান্ট 40 থেকে 100 সেন্টিগ্রেড, যে এটা 40 থেকে 100 সেকেন্ড পর্যন্ত আমি এই রেসপন্স টাইমটাকে কনস্ট্যান্ট হিসাবে রাখতে পারি। 100 সেকেন্ডের বেশি হলে সেটা কি হবে না, সেটা রেসপন্স টাইমে আমি টাইম রাখতে পারবো না। সেই জন্য সেই টাইমটা 40 থেকে 100 সেকেন্ডের বেশি যেন না হয়, এই পর্যন্ত আমরা কনস্ট্যান্ট রাখবো। এটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। রাইজ টাইম কতটুকু সময়ের মধ্যে সে উঠবে। আমি একটু আগে একটা ভোল্ট মিটার দেখাইছিলাম, সেটা দেখা গেল আমি ধরছি তো আস্তে 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 মিটার বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। সেরকম একটু একটু করে বাড়লে তো সেই টাইমটাও সেইটাও আমাকে বিবেচনায় নিয়ে আসতে হবে, কতটুকু সময়ের ভিতরে কতটুকু বৃদ্ধি পাবে। স্থির আউটপুটে বিশেষ হার এবং আউটপুটের মানের উত্থানের সময়কে উত্থান সময় বলে। স্থির মানের 10% থেকে 90% অথবা 95% পর্যন্ত, ম্যাক্সিমাম আমরা 95% টাইম পর্যন্ত আমরা উত্থান সময় বিবেচনা করতে পারি। সেটিং সময় শতকরা হারের মধ্যে আউটপুট স্থির করার সময়কে সেটিং সময় বলে। এটি সাধারণত অবিচল মানে
20% সরি 2% হারে হয়ে থাকে। সেটিং সময়টা 2% সময়ের বেশি যেন না। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই আলোচ্য বিষয়গুলো, আলোচ্য সংজ্ঞাগুলো হোমওয়ার্ক হিসাবে থাকবে তোমাদের সেশনাল খাতায়, হোমওয়ার্ক হিসাবে করে রাখবে। আমাদের ক্লাস খোলার পরে, অর্থাৎ আমাদের এই ওয়েব ক্লাস, অনলাইন ক্লাসের শেষেই আমরা আবার তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে, এবং থিওরিটিক্যাল ক্লাস যদি আমরা ফিজিক্যালি নাও নিতে পারি, সেশনাল খাতা জমা নেব, সেখানে এই হোমওয়ার্ক হিসাবে আজকের ক্লাসের ডেট দিয়ে তোমরা এটা হোমওয়ার্ক হিসাবে লিখবে। তাতে করে যে উপকারটা হবে, ক্লাসের লেখাও হয়ে যাবে, তোমারও মাথায় ঢুকবে। না হলে এই শব্দগুলো কখনোই তোমার মাথায় সহজে বোধগম্য হবে না। আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখলাম। আবার দেখা হবে আগামী ক্লাসে। এই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।